সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আয়োজন বিবেকের কাছে প্রশ্নের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম শামীম। আমরা সবাই কম বেশি পাগল, কেউ টাকার পাগল, কেউ ভবের পাগল, কেউ প্রেমের পাগল, আবার কেউ বা স্বার্থের পাগল। তবে পাগলামো আর মানসিক সমস্যা এক বিষয় নয়। যদি কেউ মানসিক রোগীকে পাগল বলে সেটা অপরাধ। তাই মানসিক রোগীদের ক্ষেত্রেও রয়েছে চিকিৎসার ব্যবস্থা, আর এই চিকিৎসার জন্য রয়েছে বিশেষায়িত মানসিক হাসপাতাল, যেখানে এসব মানসিক রোগীদের চিকিৎসা করা হয়। কিন্তু আমাদের দেশের একমাত্র বিশেষায়িত এই মানসিক হাসপাতালে আসলে কি সুষ্ঠুভাবে এবং আধুনিক পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাদের মনে। আমাদেরও বিবেকের কাছে প্রশ্ন জাগে এই হাসপাতালের বর্তমান সময়ের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। দর্শক, আজকের পর্ব আমরা সাজিয়েছি পাবনার হেমায়তপুরে অবস্থিত মানসিক হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা চাই মন নিয়ে বৃদ্ধি পাক সচেতনতা, উন্নত হোক সামাজিক অবস্থার, উন্নত হোক আমাদের মানসিক স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বেই নারী পুরুষ উভয়ই বিষণ্ণতায় ভোগে, আর এক্ষেত্রে নারীরা 1 থেকে 3 গুণ বেশি ভোগে পুরুষের তুলনায়। প্রতি 10 জন নারীতে 1 জন বিষণ্ণতায় ভোগে। আর বিষণ্ণতায় ভোগা মানেই পাগল নয়, তার মানসিক যে সমস্যা তৈরি হয়, এজন্যই মূলত মানসিক স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের ব্যবস্থা রয়েছে বিশ্বব্যাপী। তেমনি আমাদেরও রয়েছে একটি বিশেষায়িত হাসপাতাল। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই যুগে যখন বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেখানে এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাবনা মানসিক হাসপাতাল। ঘুমের ওষুধই যেন একমাত্র চিকিৎসা এখানে। এছাড়াও রয়েছে নানা রকম অসঙ্গতি। আজকের পর্বে আমরা দেখানোর চেষ্টা করব সেই অনিয়ম আর অসঙ্গতির খবর। আমি একবার সুস্থ হয়েছিলাম, তারপর আবার আমাকে ভর্তি করানো হয়েছে। আমি বেশি কথা বলতাম, তার জন্য এই 4 দেওয়ালের মাঝখানে এখানে খাওয়া দাওয়া বন্দি লাইফটা ভালো লাগে না, বোরিং হয়ে গেছে। আমরা ওষুধ পরীক্ষা আল্লাহর রহমতে ভালো হতে চাই, বাড়ির যে গণ্ডগোল করব না, মা বাপ মায়ের কথাবার্তা শুনবো, কারোর সাথে ভণ্ডামো করব না এবং ভদ্র হয়ে চলবো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এরা সবাই সুস্থ হয়ে ফিরে যেতে চান মায়ের কাছে, হাসপাতালের বন্দি জীবন থেকে চান মুক্তি। মানসিক রোগী হলেও মনে প্রাণে এরা বিশ্বাস করেন সুস্থ হলেই একেবারেই চলে যেতে পারবেন বাড়িতে। কিন্তু এ হাসপাতালে চিকিৎসা মানেই রোগীদের ঘুমের ওষুধ দিয়ে শান্ত করে রাখা। এর সাথে নিয়মিতভাবে দেয়া হয় কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ। পাবনা মানসিক হাসপাতালটির বয়স 67 বছর হলেও বহির্বিশ্বের আধুনিক কোনো যন্ত্রপাতি নেই এখানে। ডায়রিয়া বা হয়তো দেখা যাচ্ছে যে অ্যাজমা ডিজিজের অনেকে টান ওঠে, এইগুলোর জন্য সদর হসপিটাল যেতে হয়। এই ডাক্তার তো আমাদের এখানে না। এইভাবে আপনাদের শিফট কয় শিফটে কাজ করেন আপনারা? 3 শিফটে। ওরকম আপনাদের রয়েছে কাজ নাই। আমাদের 4th ক্লাস এমপ্লয় 160 জন, সেখানে মাত্র আছে 55 জন। একটা
একটা সময় বৈদ্যুতিক থেরাপি দিয়ে চিকিৎসা দেয়া হলেও সেটিও বন্ধ 15 বছর ধরে। শুধু কি তাই, 500 শয্যার এই হাসপাতালটিতে পরিচালক বাদে মাত্র 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, যাদের বহির্বিভাগে রোগী দেখা, ভর্তি হওয়া রোগীদের জন্য ডিউটি, এমনকি নাইট শিফটেরও দায়িত্ব পালন করতে হয়। এতে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সবাই। চিকিৎসকদের 31টি পদের মধ্যে অধ্যাপকের পদসহ 16টি পদই খালি। এ হাসপাতালে আসার জন্য চিকিৎসকদের অনীহা এর অন্যতম কারণ। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করেছি পাবনা মানসিক হাসপাতালের পরিচালক হিসেবে চলতি দায়িত্ব পালন করা সহযোগী অধ্যাপক ডাক্তার শাফকাত ওয়াহিদের সঙ্গে। বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসাটা ওষুধেই দেওয়া হয়, অল্প কিছু চিকিৎসা যন্ত্রপাতির মাধ্যমে দেওয়া হয়। সেই অল্প কিছু চিকিৎসাটাই আমরা দিচ্ছি না, বা এখানে এই হাসপাতালের সীমাবদ্ধতা, গড়ে 100-র বেশি রুগী দেখতে হয়। 4 জনের মধ্যে অবশ্য আমার কথা বাদ দিই, কারণ আমি প্রশাসনিক দায়িত্বে আছি, আমি বেশিরভাগ সময় রুগী দেখি না। নিয়োগ তো আলাদা করে দেওয়া হয় না, সরকারি চাকরিরত যেসব চিকিৎসক তাদেরকে বিভিন্ন বদলির মাধ্যমে এখানে আনা হয়। তো এখানে হয়তো অনেকে আসতে আগ্রহী না, সেই জন্য বদলি হয় না। যে কোনো হাসপাতালের মতো মানসিক হাসপাতালেও ভর্তির নিয়ম থাকবে স্বাভাবিক, কিন্তু না, এখানে একটি চক্র কাজ করে, যাদেরকে ঘুষ না দিয়ে আপনি কোনো রোগীকে এই হাসপাতালে ভর্তি করাতে পারবেন না। আর আমরা এটিএন বাংলার ইগল টিম এমনই প্রমাণ পেয়েছি পাবনা মানসিক হাসপাতালে। পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হতে ঘুষ লাগে। অবস্থা ভেদে এই ঘুষের পরিমাণ হয় 3 থেকে 5,000 টাকা। তা না দিলে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় রোগী ও স্বজনদের। ঘুষের এই ভয়াল থাবা থেকে রেহাই পায় না অসহায় দরিদ্র মানুষও। ভর্তি হতে নানা তাল বাহানার কথা বলে এই ব্যক্তির কাছ থেকেও নেওয়া হয় 3,000 টাকা ঘুষ। তারপরও তার ভাইকে ভর্তি করানোর জন্য অপেক্ষা করতে হয়েছে 6 ঘন্টা। আসছি সকাল 6টার সময়, তো এই পর্যন্ত আছি, প্রসেসিং করলাম, ভর্তি করলাম। তারা যে ভর্তি করেছে মানে রিসিটে যে টাকাটা দিয়েছে তার বাইরে এক্সট্রা আমাকে 3,000 টাকা পে করতে হয়েছে। জানি যে এটা করা যাবে না, কিন্তু উপায় নেই। আমি যদি পে না করি তাহলে আমার এটা ভর্তি হবে না, আমাকে আবার ব্যাক করে যেতে হবে, 3-4 দিন অপেক্ষা করতে হবে। এখন সেই দিক থেকে চিন্তা করেই এটা করেছি। 50-100 টাকায় হবে না, ঠিক আছে? মানে বিষয়টা এরকম যে তারা আসলে আমার কাছে টাকাটা পায়। পাবনার রূপপুরের বাসিন্দা তিনি। বিয়ের কয়েকদিন পরে জানতে পারেন তার স্বামীর মানসিক অবস্থা ভালো না। 40 বছরের সংসারে স্বামীকে ছেড়ে না দিয়ে 35 বছর ধরেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তার। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে আনাগোনার কারণে এলাকার পরিচিতরা রোগীদের ভর্তি করানোর জন্য তাকে সাথে করে নিয়ে আসেন। 40 বছরের আমার উপরেই সংসার, আর 35 বছর ধরে এই চিকিৎসা করছে। আমার স্বামীকে আমি কোনোদিনও ভর্তি করিনি। আমি ওষুধ নিয়ে গেছি, আমি ওষুধ বাড়ির যে নিয়মে বলেছে ওই নিয়মেই আমি ওষুধগুলো খাওয়াইছি। আর আমার অন্য কোনো কাজ নাই, আমার স্বামীর সেবাই আমার কাজ, এখনও আমি তাই করি। এই সকালে আসছি, আর এই যে অসুস্থ রুগী আরও এলাকায় হয়, এদের এখানে নিয়ে আসি, যে কোনো দালালের চক্করে না পড়ে আমি আসতে, যাতে আমার জানা হয়ে গেছে। এই জন্য এলাকার বহুত মানুষই আমার সাথে করে আসে। হাসপাতালের কিছু কর্মকর্তা ও কর্মচারী ঘুষ নিয়ে ভর্তি করেন রোগীদের, এমনটাই জানিয়েছেন স্বজনরা। দিয়ে গেলাম 220 টাকা, নাই তো পয়সা। নদী ভাঙ্গা মানুষ, কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, এই অবস্থা। ঘুষ লেনদেনের এই রমরমা বাণিজ্যের কথা জানেন হাসপাতালের আশপাশের সবাই। পাবনা মানসিক হাসপাতাল যেন অনেকটাই অরক্ষিত। যেখানে মানসিক রোগীদের রাখা হয়, সেখানে এই নিরাপত্তা ব্যবস্থা কিভাবে এত ঢিলেঢালা থাকে, সেটি আমাদের মনে প্রশ্ন জাগে। এটিএন বাংলা টিম যাওয়ার মাত্র 10 দিন আগেও সেখান থেকে 3 জন মানসিক রোগী পালিয়ে গেছেন। শুনবো সেই গল্প, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম। সেই গল্প শুনবো এবার পরিচালকের মুখ থেকে, কিভাবে 3 জন মানসিক রোগী এই হাসপাতাল থেকে পালিয়েছিল আর সেটা কিভাবেই বা সম্ভব হয়েছিল। ভর্তি হতে ঘুষ দেওয়ার পাশাপাশি বকশিসের নামে নার্স ও ওয়ার্ড বয়দের চাঁদাবাজি তো আছেই। তবে মজার বিষয় হলো এই হাসপাতালকে চিড়িয়াখানা মনে করেন অনেক দর্শনার্থী। খুব বেশি নিরাপত্তা নেই, কারণ এই হাসপাতালে প্রচুর বহিরাগত মানুষ ঢোকে, এদেরকে না ঢোকানোর জন্য অনেক ধরনের নিয়মকানুনের ব্যবস্থা করেও করা যায় না। ঈদ উপলক্ষে, ঈদের ছুটিতে প্রচুর মানুষ আসে এবং সবাই ধরে নেয় যে এই আসতে পারলেই রুগী দেখবো, এই করবো, এবং সেটা সবাই আসেন। এমনকি সরকারি কর্মকর্তারাও আসেন, পাবনায় আসলে এই হাসপাতাল দেখতে আসেন সপরিবারে। দর্শনার্থীরা বলছেন আনসারদের টাকা দিলে অনায়াসে যে কোনো সময় ভেতরে প্রবেশ করতে পারেন তারা। বেড়াতে আসছি পাবনাতে, তো এখানে এটা নাম করা প্রায় মিডিয়াতে দেখি, তো বাস্তবে একটু দেখতে আসলাম যে আসলে জায়গাটা কেমন। তো ওনারা তো ঢুকতে দেয় না, রিকোয়েস্ট করে যে ভাই আমি ঢাকা থেকে আসছি এদিকে বেড়াতে, একটু ঢুকতে দেন। পরে উনি বললো যে কাছাকাছি দেয় না, দূরের থেকে দেখে চলে আসেন। এই যে মানসিক হাসপাতালে ঘুরতে আসছি, পাগল দেখছি, বেড়াতে আসছি, সবাই মিলে ফ্যামিলির সবাই একসঙ্গে খুব মজা পাচ্ছি। এই পাগল দেখতে আইছি। আর এই সব কিছুরই প্রমাণ মেলে পরিচালকের কথায়, কারণ তিনি নিজেই স্বীকার করেছেন 3 জন মানসিক রোগী পালানোর কথা। নিরাপত্তা দেওয়াটা মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। খাবার আনছে, নিয়ে যাচ্ছে, এই সময় যখন ওয়ার্ডের গেটগুলো খোলা হয় সেই ফাঁক দিয়ে রুগী বেরোয় যায়। গত 10 দিনে মনে হয় 3 জন রুগী এইভাবে পালিয়েছে। কম বরাদ্দ আর টেন্ডার বাণিজ্যের কারণে নিম্নমানের খাবার পরিবেশন এই হাসপাতালের রোগীদের জন্য যেন দিন দিন একটি দুর্বিষহ অবস্থার তৈরি করেছে। মানসিক হাসপাতালে এমনিতেই তাদের ভালো খাবারের প্রয়োজন, সেই খাবারের পরিবর্তে যখন মিলছে নিম্নমানের খাবার, তখন রোগীদের অবস্থা একবার ভাবুন। এবার আমরা দেখানোর চেষ্টা করব সেখানে কিভাবে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এই নিম্নমানের খাবার খেতে অনীহা অধিকাংশ রোগীর। ভালো লাগে না, শুধু ডাইল ভাত, প্রতিদিন ডাইল ভাত, এই জন্য ভালো লাগে না। এ চাইতে ফুটপথে কিছু ভিক্ষা খাওয়াও শান্তি ভালো, সরকারি এই মানসিক হাসপাতালে থাকা চাইতেন। যেখানে মানসিক রোগীদের অত্যন্ত যত্ন করে খাওয়াতে হয়, সেই যত্ন নেয়ার লোকবল নেই হাসপাতালে। রোগীরাই খাবার পরিবেশন করে, হাঁড়ি পাতিল পরিষ্কার সহ ময়লা আবর্জনা ফেলতে হয় তাদেরকেই। এত কষ্টের পরেও মন মতো পুষ্টিকর খাবার না পাওয়ায় হতাশ রোগীরা। তুলনামূলক সুস্থ রোগীরা নিজ তাগিদে খাবার খেলেও অসুস্থ রোগীরা ঘুমিয়েই দিন পার করেন। 2টা করে বড়ি দেয়, অনেক পাওয়ার। আমাদের ঘুমোতে ঘুম পাই।
এসব ব্যাপারে আমরা জানতে চেয়েছি হাসপাতালটির পরিচালকের কাছে। তিনি জানান 2023-24 অর্থবছরে 500 রোগীর 4 বেলা খাবারের জন্য 2,20 লাখ টাকার টেন্ডার পাস হয়। এই 4 বেলায় 175 টাকা দিয়ে তাদের পুষ্টিকর খাবার দেওয়া কি আপনাদের পক্ষে সম্ভব হয়? হ্যাঁ, মোটামুটি এইভাবেই চেষ্টা করা হয়। 175 টাকার মধ্যে যেভাবে খাবার দেওয়া সম্ভব সেভাবে। কারোর জন্য বিশেষ ধরনের খাদ্যের ব্যবস্থা নাই। যেমন ধরা যায় যে একজন রুগী শক্ত খাবার খেতে পারছে না, তার জন্য তরল খাবারের ব্যবস্থা করা বা দুধের ব্যবস্থা করা, এটা ব্যবস্থা এই হাসপাতালে নাই। নাই মানে অনেকদিন ধরেই নাই। কেউ কেউ হাত দিয়ে খেতে চায় না, তাদেরকে নার্সিং স্টাফ যারা আছেন এই হাসপাতালের আর অন্যান্য কর্মচারী কেউ না কেউ এটা হলে মুখে তুলে খাওয়াই দেন। আর তাছাড়া কোনো রুগী মানে অপেক্ষিত সুস্থ রুগী একটা অপেক্ষিত অসুস্থ রুগীও মুখে তুলে খাওয়াই দেয়। দর্শক, আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি মানসিক হাসপাতালের নানা অনিয়মের চিত্র। এবার আমরা দেখাতে চাই সেখানে টেন্ডার বাণিজ্যের খবর। আর এই টেন্ডার বাণিজ্য নিয়ে আমরা মুখোমুখি হতে চাই স্থানীয় সংসদ সদস্যের। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা বলেছিলাম যে এখানে নানা রকম অনিয়মের পাশাপাশি অভিযোগ রয়েছে টেন্ডার বাণিজ্যের। আর এই টেন্ডার বাণিজ্যে জড়িত স্বয়ং এই হাসপাতালের কর্মকর্তারা। আর এ বিষয়ে এখন আমরা কথা বলবো স্থানীয় সংসদ সদস্যের সাথে। অভিযোগ রয়েছে খাবারের টেন্ডার পেতে দলীয় লোকদেরও হাসপাতালের কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। ওখানে আমাদের রুবেলের ভাই সুইট জুয়েল, মূলত ওরা জুয়েলের ব্যবসা করে আর আমাদের কয়েকজন আছে ব্যবসা করে। এরা মূলত এই ওখানে ব্যবসাগুলি করে। তো এটা দীর্ঘদিন ধরে করে আসতেছে এবং ওদের যে লাইসেন্সের যে ভলিউম হয়েছে সেই ভলিউমের কারণে অনেকে যায় পাত্তাও পায় না। গোপনে আপনি ঠিকাদার, আপনি কাকে 5 লাখ টাকা দিলেন, 10 লাখ টাকা দিলেন, সেটা তো আমাকে বলবেন না আপনি আমাকে, তাই না? তো আসলে এটা ঠিক, দীর্ঘদিন ধরে ওরা কাজটা করে আসতেছে এবং ওরা আমাদের দলের লোক। আমরা মনে করি আমাদের তোমার কাজ ওকে ইস ওকে হতে পারে, কারণ ওরা তো দলের লোক, আমার ক্লোজ তো সবাই। রুবেল তো আমাদের ক্লোজ, সুইটও আমাদের ক্লোজ। না আই ডোন্ট নো, আমি জানি না হয় টাকা পয়সা না ছাড়া হয় নাকি। পুরনো এই বিল্ডিংয়ে বহির্বিভাগের চিকিৎসা দেয় একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বেশিরভাগ রোগীকেই ভর্তির জন্য আনা হলেও আবাসিক ব্যবস্থা না থাকায় ফিরে যেতে হয় অনেককে। এ বিভাগের রোগী ও স্বজনদের পানি খাওয়ার একমাত্র টিউবওয়েলও অকেজো অনেক দিন থেকে। রোগীদের খাওয়া থাকা উন্নত নাই, ট্রিটমেন্ট উন্নত নাই। ধরেন যে আউটডোর যেটা বহির্বিভাগ, এখানে একটা পানির কলও নাই, এক গ্লাস পানি সেইটারই নাই। আমি 10 দিন বলেছি, তাদের কোনো গুরুত্বই দেয় না। তাদের ভিতরে তাদের কল ডেটি ভালো আছে, কিন্তু বাইরে নাই রোগীদের জন্য। এখানে সারা বাংলাদেশের থেকে 64 লোকই আসে প্রত্যেক দিন। ভোরে আসি 5টায় উঠলো নামলো এখানে, সে লোকটা যে এক গ্লাস পানি খাবি, টয়লেটে যাবে, সেগুলো নাই। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে, এই বাজেটগুলো যায় কোথায়? তদন্ত করে না কেউ। হাসপাতালটিকে 1100 শয্যায় বর্ধিত করার পরিকল্পনার কারণে বেশ কয়েক বছর ধরে উন্নয়ন কর্মকাণ্ড থমকে আছে। কিন্তু কবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে তা সবারই অজানা। মরণের পরপারে যদিও কখনো দেখা হয়। জোর করে সিকিউরিটি বাদ দিয়ে আমার এখানে সেবার একবার ভর্তি করেছিল, এবার একবার ভর্তি করছে। সরকারি জমি সম্পর্কে ভাগ করতে কলেই করে, ভাগ করে না। আমার মা আমাকে রেখে চলে গেছে, আমার মা আমাকে দেখতে আসে না। আমার মায়ের জন্য আমার বুকটা ফেটে যায়। টাকা পয়সা, বাড়ি গাড়ি, দম দৌলত কিছু চাই না, আমি আমার মার কাছে থাকতে চাই। গলা কাটার মুরগির মতো ছটফট করতে আছি, এর মা চার দিলে আমার আর ভালো লাগে না। কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়,
কোনো নাম নেই গো আমার শোনো মহাশয়, কারু কেউ নই গো আমি, কেউ আমার নয়। কোনো নাম নেই গো আমার শোনো মহাশয়, কারু কেউ নই গো আমি। দেহ ও মন মিলেমিশে একাকার, একই সূত্রে গাথা, একই ছন্দে গাথা। কিন্তু দেহকে আমরা দেখতে পেলেও মনকে দেখতে পাই না। আর অনেকেরই প্রশ্ন জাগে, মন কি, মন কোথায়? কিন্তু মন মস্তিষ্কেরই একটি অংশ। আর আমাদের যেমন দেহের অসুখ আছে, তেমনি মনেরও অসুখ আছে। আর এই অসুখের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হয়। আর তাই সেই চিকিৎসার জন্য যখন আমরা কোনো বিশেষায়িত হাসপাতালের শরণাপন্ন হই, সেই হাসপাতালের অবস্থা যদি থাকে আগের মতো, সেই আধুনিক যুগের কোনো যন্ত্রপাতি কিংবা সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা না থাকে, তাহলে আসলে আমরা কোথায় বা যাব? আমরা চাই সবারই সুচিকিৎসা নিশ্চিত হোক এদেশে, প্রতিটি ক্ষেত্রে যাতে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি, আমাদের অধিকার প্রতিষ্ঠা হোক সঠিকভাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এটিএন বাংলার ঈগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২১৫। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন ৪৮১১৯৪৩১ থেকে ৩৪ পর্যন্ত, অথবা ০১৩০২৯৯৪৫২০ এই নম্বরে। আমাদের ইমেল করুন atnbibek@gmail.com।